আচ্ছা, তোর প্ল্যান্ট ট্রান্সপোর্ট, ওকে। আচ্ছা, প্ল্যান্টে কী কী জিনিস ট্রান্সপোর্ট হয় মেনলি? ওয়াটার অ্যান্ড মিনারেলস, আর একটা তোর ফ্রুট ট্রান্সপোর্ট হয়। ফুড, আচ্ছা, ফুড ইন দ্য বাই হুইচ মিন? সুক্রোজ, ককরোচ। আচ্ছা, H2O মিনারেল কে ট্রান্সপোর্ট করে? সুক্রোজ আর ফুড। আচ্ছা, জাইলেম কোথা থেকে কোথায় ট্রান্সপোর্ট করে? রুট টু লিফ। ফ্লোয়েম যেখানে যেখানে দরকার, তাই তো? মানে ফ্রম সিঙ্ক টু সোর্স টু সিঙ্ক, সোর্স টু সিঙ্ক, ওকে। আচ্ছা, তাহলে জাইলেমের ডাইরেকশনটা কি ইউনি ডাইরেকশনাল না বাই মাল্টি ডাইরেকশনাল? জাইলেম তাড়াহুড়ো করিস না, আস্তে। তাহলে জাইলেমেরটা কি ইউনি, আর ফ্লোয়েম ইজ মাল্টি ডাইরেকশনাল। এত অবধি কারোর কোনো সমস্যা আছে? হয়েছে? ট্রান্সপোর্টও তাহলে দেখ, প্ল্যান্টের ক্ষেত্রে H2O মিনারেলস আর ফুড ট্রান্সপোর্ট হচ্ছে বাই দ্য হেল্প অফ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, তাই তো? এই টোটাল প্রসেসটাকে, টোটাল ট্রান্সপোর্ট অফ H2O মিনারেলস অ্যান্ড ফুড কী বলে? টোটাল প্রসেসটাকে কী বলে প্ল্যান্টের ক্ষেত্রে? ট্রান্সলোকেশন। টোটালি প্রসেসটাকে ট্রান্সলোকেশন তাহলে কাকে বললে স্নেহা? বল, জোরে বল। মানে টোটাল ট্রান্সপোর্টটাকে বলছি প্ল্যান্টের ক্ষেত্রে ট্রান্সলোকেশন, ওকে। এইটুকুন ইন্ট্রোডাকশন হলো। এবার হেডিংটা মিনস অফ ট্রান্সপোর্ট মানে কী কীভাবে ট্রান্সপোর্টটা হয়। মিনস অফ ট্রান্সপোর্ট। কিছুক্ষণ পরে মশা আসলে জানালাটা বন্ধ করে দিস, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এখন, আই গেস। মিনস অফ ট্রান্সপোর্ট, রোহন একটু পিছু। লিখেছিস? আচ্ছা, কাদের ক্ষেত্রে বেশি দেখা যাবে? গ্যাস, লিকুইড, অ্যান্ড দ্য অর্ডার ইজ গ্যাস, লিকুইড, সলিড। সলিডের ক্ষেত্রে ডিফিউশন সম্ভব? লোহাকে আর তামাকে পাশাপাশি রেখে দিবি, লোহা কি ডিফিউশন করে তামায় ঢুকে যাবে? দেখেছিস কখনো হতে? হয় না। কিন্তু হাইড্রোজেন হিলিয়ামকে পাশে গ্যাসকে ছেড়ে দিবি এক জায়গায়, মিশে যাবে। শ্যামল, বুঝতে পারছিস না? আই গেস পারছিস। কার মধ্যে সিম্পল ডিফিউশন সহজ হবে? গ্যাস, লিকুইড আর সলিডের মধ্যে গ্যাসের, তারপর লিকুইডের আর সলিডের। সিম্পল ডিফিউশন মানে কি একটার মধ্যে মিশে যাচ্ছে। হ্যাঁ, তুই দুটো সলিডকে পাশাপাশি রাখলে কি ওরা ডিফিউশন করে মিশে যাবে? হ্যাঁ, মিশে যাবে। আচ্ছা দেখ, এবার একটা টার্ম বলে রাখি। আচ্ছা, এগুলো পরে পড়াচ্ছি। আচ্ছা, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এফডি, ফ্যাসিলিটেটেড ডিফিউশন।
আচ্ছা ফ্যাসিলিটি ডিফিউশন পড়ার আগে একটা টার্ম লেখ, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। ডিফিউশন প্রেশার, ডিফিউশন প্রেশার, ডিফিউশন প্রেশার। সিম্পল ডিফিউশন চলছে কিন্তু তার মধ্যে কী দিতে বললাম, সিম্পল ডিফিউশন চলছে, তার মধ্যে একটা টার্ম দিতে বললাম ডিফিউশন। সবাই কি ঘুমিয়ে পড়লি নাকি পরীক্ষা দিয়ে? রেসপন্স কর, ঘুমিয়ে পড়িস না। ডিফিউশন প্রেশার, ডিফিউশন প্রেশার মানে কেউ জানিস? ডিফিউশন প্রেশার মানে কি জানিস? না জানিস রোহন? কার? হ্যাঁ তারপরে কিসের প্রেশার? এই কথাটাও ঠিক বলেছে। দেখ যখন এখানে তো তোর গ্লুকোজ পার্টিকেল ছিল, তো এটা মনে কর একটা কন্টেনারের মধ্যে হচ্ছে, এখানে তো তোর শুধু ওয়াটার আছে, এইগুলো কি র্যান্ডমলি অ্যাক্সেস করছে, এখানে চলে আসলো, এই র্যান্ডমলি মুভমেন্ট করবে, করে এই ওয়ালের চারপাশে একটা প্রেশার ক্রিয়েট করতেই পারে, করতে তো পারে, র্যান্ডমলি তো অ্যাটাক করছে, করতে তো পারে। ডিফিউশন পার্টিকেলগুলো আফটার ডিফিউশন যেই প্রেশারটা ক্রিয়েট করছে ওয়ালে, সেইটাকে বলছি আমরা ডিফিউশন প্রেশার। বুঝলি না? না বুঝেছিস? তাহলে লিখে না ডিফিউশন প্রেশার কাকে বলে। ডিফিউজিং মলিকিউলস ক্রিয়েট সার্টেন প্রেশার। ডিফিউজিং মলিকিউলস ক্রিয়েট আ সার্টেন প্রেশার, তাকে আমরা বলছি ডিফিউশন প্রেশার। আচ্ছা কী মনে হয় কোনটা ডিফিউশন প্রেশার বেশি, 1 নম্বর চেম্বারটায় না 2 নম্বর চেম্বারটায়? কী মনে হয়? কে কার কার 1 নম্বরে মনে হয় তারা হাত তোল। কার কার 2 নম্বরে মনে হয় তারা হাত তোল। 2 নম্বরে বেশি মনে হচ্ছে, তাই তো? আচ্ছা একটা কথা বল আমাকে, একটা কথা বল আমাকে, প্রেশারটা কে ক্রিয়েট করছে? পার্টিকেলসগুলো তো। তাহলে যেখানে যত বেশি পার্টিকেলস সেখানে তত বেশি প্রেশার। কোনটায় পার্টিকেলস বেশি? 1 নম্বরটা। এখানে বেশি বলে তো এখান থেকে এখানে আসছে, তাই তো? তাহলে কোথায় পার্টিকেল বেশি? তাহলে প্রেশার কোথায় বেশি হবে? ডিফিউশন প্রেশার। এই ছবিটা এঁকেছিস? 1 নম্বর চেম্বার, 2 নম্বর চেম্বার, এখানে তোর হচ্ছে ওয়াটার প্লাস সলিউট আছে, আর এখানে অনলি ওয়াটার আছে, পিওর ওয়াটার আছে। জলটা তো পরে সাইলেন্ট কর রে। তাহলে সিম্পল ডিফিউশনে মলিকিউলস কোথার থেকে কোথায় আসে? ফ্রম হায়ার ডিফিউশন প্রেশার টু লোয়ার ডিফিউশন প্রেশার। আচ্ছা রেট অফ ডিফিউশন, রেট অফ ডিফিউশন, তা ডিফিউশন প্রেশার বুঝলি তো? হায়ার ডিফিউশন প্রেশার টু লোয়ার ডিফিউশন প্রেশার, হায়ার ডিফিউশন প্রেশার টু লোয়ার ডিফিউশন প্রেশার, এইভাবে মুভমেন্ট হয়। এই মুভমেন্টগুলো যদি এখন না বুঝতে পারিস, আমি কিছুক্ষণ পর ঢুকবো সাই এস, সাই পি, সাই ডাব্লু, পাই মাইনাস পাই, তারপরে তোর হচ্ছে মাইনাস ডাব্লু এম, তারপরে ডিপিডি, সব ঢুকবো, অঙ্ক করতে দেবো, মাথার উপর দিয়ে যাবে কিন্তু, বলবি কিন্তু বুঝতে পেরেছিস না পারিস নি। আচ্ছা রেট অফ ডিফিউশন, রেট অফ ডিফিউশন। আচ্ছা ফার্স্ট অফ অল মাসের ওপর, অন দ্য রেট অফ ডিফিউশন লিখেছিস, তার তলাতে মাস, 1 নম্বরতে মাস, মাস অফ পার্টিকেল, মাস মানে মাস অফ পার্টিকেল, মাস অফ সলিউট। সিম্পল ডিফিউশন আন্ডারেই চলছে, সব সিম্পল ডিফিউশন আন্ডারেই চলছে। রেট অফ ডিফিউশন, রেট অফ ডিফিউশন, রেট অফ রেট, রেট কিসের উপর ডিপেন্ড করে সেটাই বলছি, যে ডিফিউশনটা রেট হচ্ছে তো, একটা রেটে তো চেঞ্জ হচ্ছে তো, রেটে তো ক্রস করছে তো, সে রেটটা কিসের উপর ডিপেন্ড করে? ফার্স্টের উপর ডিপেন্ড করে হচ্ছে পার্টিকেলের মাসের ওপর। পার্টিকেলের মাসের ওপর কীভাবে ডিপেন্ড করে কী মনে হয়? মাস বেশি থাকলে কী হবে? রেট কমবে না বাড়বে? একটা কথা বল আমাকে, যে হালকা ব্যক্তি সে জোরে দৌড়াতে পারবে না যে ভারী ব্যক্তি সে জোরে দৌড়াতে পারবে? হালকা ব্যক্তি, তাই তো? তাহলে এবার বল রেট মানে কি, কে কত তাড়াতাড়ি পাস করছে?
তাহলে এবার বল রেট যদি মাস বেশি হলে বাড়বে না কম হলে বাড়বে? তাহলে রেট ডিপেন্ডস করে 1/√m। আর এগুলো কেমিস্ট্রির গ্যাসের জিনিস, গ্যাসে আছে। টেম্পারেচারের উপর বল কেন? টেম্পারেচার বাড়লে কী বাড়বে? কাইনেটিক এনার্জি বাড়লে র্যান্ডমনেস কী হবে? র্যান্ডমনেস বাড়লে তাড়াতাড়ি মুভ করবে। তার মানে রেট ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে রেট ইজ ইন প্রপোর্শনাল টু T/√m। হয়েছে? রেট অফ ডিফিউশন এতটা বুঝেছে সবাই? ওকে, ওকে, এবার হচ্ছে তোর ফ্যাসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনে কারোর কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে কারোর কোনো সিম্পল ডিফিউশনে প্রবলেম আছে? 2 নাম্বার ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন সব পয়েন্টগুলো বলছি, লিখছিস তো তোরা পয়েন্টগুলো? আচ্ছা, এটা কি এনার্জি লাগে কি লাগে না? আরে শুনতে, আজকে কি সবাই ঘুমিয়ে পড়েছিস? এনার্জি আরে ডিফিউশন তো নামেই বলছি, ডিফিউশন আমি নামেই বলছি, তাহলে এনার্জি কী করে লাগবে? এনার্জি লাগে না, তাই তো? তাহলে আপহিল না ডাউনহিল রে? ডাউনহিল, DH ডাউনহিল হলো। ভালো করে দেখ, সাপোজ এটা একটা মেমব্রেন, আবার মেমব্রেনে আসি। এখানে আছে তোর ওয়াটার আছে আর একটা গ্লুকোজ আছে, G4 গ্লুকোজ আছে। এখানে আছে শুধু ওয়াটার, এটা একটা কন্টেনার, এটা একটা মেমব্রেন। ওকে, মেমব্রেন। এবার এখানে গ্লুকোজ আছে নেই? নর্মালি যদি মেমব্রেনটা, এটা মেমব্রেন তো, নর্মালি যদি মেমব্রেনটা পারমিয়েবল হতো তাহলে গ্লুকোজ হায়ার কনসেন্ট্রেশন থেকে তার লোয়ার কনসেন্ট্রেশনে চলে আসতো। কিন্তু এই মেমব্রেনটা গ্লুকোজকে পারমিয়েবল গ্লুকোজকে পাস করতে দেয় না। এবার গ্লুকোজ পাস করার জন্য এক রকমের রাস্তা যদি এখান থেকে হয়ে যায়, এই রাস্তা দিয়ে গ্লুকোজ পাস করতে পারবে তো? এই রাস্তায় যারা তৈরি করে তাদেরকে বলে ক্যারিয়ার। এই রাস্তা যারা তৈরি করছে তাদেরকে কি বলছি আমরা? ক্যারিয়ার। এই ক্যারিয়ারগুলো এরা কি? এরা এক রকমের ট্রান্সপোর্ট প্রোটিন। ক্যারিয়ারগুলো ট্রান্সপোর্ট প্রোটিন। তাহলে এবার আমাকে কথা বলে একটা, আমি যদি এরকম একটা স্টেটমেন্ট দিই যে ক্যারিয়ার ইন ফ্যাসিলিটেটেড ডিফিউশন, ক্যারিয়ার হেল্পস ইন ফর্মেশন অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স। কোশ্চেনটা লিখবো স্টেটমেন্টটা? ইন ফ্যাসিলিটেটেড ডিফিউশন ক্যারিয়ার হেল্পস ইন, এইভাবে লিখছি, ক্যারিয়ার হেল্পস ইন ফর্মেশন অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট অফ solute from their higher concentration to lower concentration. Statement. True না false? উত্তর ভেবে চিন্তে দিবি, লাফালাফি করবি না, ভেবে চিন্তে উত্তর দিবি। স্টেটমেন্টটা লিখিস নি তো? স্টেটমেন্টটা যে লিখিস নি সেই স্টেটমেন্টটা ভুল করবি পরীক্ষায় দিলে, মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না, ট্রাস্ট মি, কিচ্ছু মনে থাকবে না। আমি ভালো করে অ্যানুয়াল রিং পড়িয়েছিলাম তো, অ্যানুয়াল রিং পড়িয়েছিলাম, মনে আছে তোদের? কোশ্চেন করি করবো তো, আগে এটা অ্যান্সার তো, তারপর কোশ্চেন করছি। করতে দেখি, অ্যানুয়াল রিংয়ে কোশ্চেন করবো, দেখি পারিস কে। ইন FD, ইন ফিক্সড ডিপোজিট,
ইন ফ্যাসিলিটেটেড ডিফিউশন ক্যারিয়ার, আমি কী লিখেছি এটা নিজেই ভুলে গেছি। Carrier helps in formation of concentration gradient and transport of solute from their higher concentration to lower concentration. কে বলছিস ফলস হবে, কে বলছিস ট্রু হবে, কে কোশ্চেনটা বুঝতেই পারিস নি, আর কে ইংলিশ মানেটাই বুঝতে পারিস নি। আচ্ছা, চারটে অপশান, কে কোনটা যাবি? পাঁচটা বানিয়ে, পাঁচটা নেই। কে কার মনে হচ্ছে এটা ট্রু? ফলস যার ট্রু মনে হচ্ছে, কেন ট্রু মনে হচ্ছে? তোর ফলস মনে হচ্ছে, কেন ফলস মনে হচ্ছে? হ্যাঁ বল, দাঁড়া এক করে দাঁড়াতেই আজকে তোদের আমি দেখ, তোদের আমি 5:45 অবধি পড়াবো, দেবো যদি 6টা থেকে 9:30 অবধি পড়াবে। রেসপিরেশন খুব ভালো, তো আমি তোদের ট্রান্সপোর্ট পড়াবো আর অঙ্কগুলো করাবো। পরের দিন প্ল্যান্ট কী করে জল টানে, ডিকসন জলই ওসব পড়াবো। বল দাদা, আমি অত কিছু বুঝি না, আমি বলেছি এটাই কি ভুল আছে, এটা কি ঠিক আছে, আর বলবো এটা কি ভুল আছে। প্রমিত চুপচাপ বসে থাকলে হবে না, অ্যান্সার দিতে হবে। সেমি ফলস কোনটা? কেন সেমি ফলস? অবভিয়াসলি হতেই হবে, ডিফিউশন মানেই তো হায়ার কনসেন্ট্রেশন। আমি তো বলে দিলাম, ফ্রম দেয়ার ট্রান্সপোর্ট অফ সলিউট ফ্রম দেয়ার হায়ার, হ্যাঁ এখানে আমি মনে করে বলেই দিলাম যে ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে। বল, কারেক্ট একদম কারেক্ট। তোর ক্যারিয়ার কখনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করে না। ক্যারিয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কোথায় তৈরি করেছে? ক্যারিয়ার যদি নাও থাকতো, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আগের থেকেই তৈরি হয়ে আছে। ক্যারিয়ার কী করছে? শুধু এটাকে এখানে নিয়ে আসছে। ক্যারিয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করছে না, ভুল করে এটা লিখে দিস না যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করছে। বড় করে লাল গাড়িতে লেখ, ক্যারিয়ার ডাজেন্ট হেল্প ইন ফর্মেশন অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ক্যারিয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করে না। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট প্রথম থেকেই তৈরি হয়ে থাকে। ক্যারিয়ার শুধু সলিউটকে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে নিয়ে আসে। হয়েছে আচ্ছা, কি মনে হয় এটা ফাস্ট না স্লো? ফাস্ট, হ্যাঁ মানে তুই ঠিকই বলেছিস। ফাস্ট কেন? ফাস্ট কারণ একটা সিকোয়েন্সে হচ্ছে, একটা ম্যানারে হচ্ছে, একটা প্রোটিনের মাধ্যমে হচ্ছে। হয়েছে তাহলে ফাস্ট প্রসেস। ওকে, এবার হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের তিন টাইপস। কে বলবি? ইউনিপোর্ট, আরটা ইউনিপোর্ট, সিম্পোর্ট আর অ্যান্টিপোর্ট। দেখ, এটা একটা ক্যারিয়ার, ক্যারিয়ার মধ্যে একটা ট্রান্সপোর্ট হচ্ছে একটা ডাইরেকশনে, ইউনিপোর্ট হলো। সিম্পোর্ট কি? দুটো একসাথে ট্রান্সপোর্ট হবে, ক্যারিয়ারের মাধ্যমে। সিম্পোর্ট হয়েছে। আর অ্যান্টি মানে কি? অ্যান্টি নামের মধ্যে আছে, একটা যদি এইদিকে যায় আর একটা এইদিকে যাবে। কে বুঝলি না? ইউনিপোর্ট, সিম্পোর্ট, অ্যান্টিপোর্ট কে বুঝলি না? বুঝেছিস তুই?
আমি এটা যখন করিয়েছিলাম সেলে, তুই তখন ছিলিস তুই? ওকে, ইউনিপোর্টের এক্সাম্পল, ইউনিপোর্ট তাহলে বুঝতে পারলি ইউনিপোর্ট কী জিনিস, মানে একটাই সলিউটের ট্রান্সপোর্ট হচ্ছে একটা পোরিনের মাধ্যমে। এক্সাম্পল লাইক অ্যাকোয়াপোরিন, খুব ইম্পর্টেন্ট। অ্যাকোয়াপোরিন কী কাজ করে? ওয়াটার ট্রান্সপোর্ট করে। অ্যাকোয়াপোরিন আমি এখানে পড়ানোর সময়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পড়ানোর সময় তাদের হার্ট কী করে কাজ করে, মেকানিজম সব বলেছিলাম না? তুই ছিলিস তো? ও তুই অনলাইনে ছিলিস ওটা? ও, অ্যাকোয়াপোরিন বডিতে 8খানা অ্যাকোয়াপোরিন থাকে। 8 ডিফারেন্ট টাইপস অফ অ্যাকোয়াপোরিন প্রেজেন্ট ইন বডি। মানুষের বডি, কারে হিউম্যান বডি মানে না, একটা গাছের মধ্যে পড়ছে, কিন্তু ট্রান্সপোর্ট তো মানুষের বডিতেও হয়। হিউম্যান বডি হ্যাভ 8 ডিফারেন্ট টাইপস অফ অ্যাকোয়াপোরিন। সিমপোর্ট, হিউম্যান বডিতে 8খানা ডিফারেন্ট টাইপস অফ অ্যাকোয়াপোরিন থাকে। হিউম্যান বডি হ্যাজ 8 ডিফারেন্ট টাইপস অফ অ্যাকোয়াপোরিন। সিমপোর্ট এক্সাম্পল বল। এক্সচেঞ্জার মানে যে এক্সচেঞ্জ করে, এক্সচেঞ্জ মানে বিনিময়, যে বিনিময় করে সে কখনো সে হবে অ্যান্টিপোর্ট। বল আচ্ছা বল আমাকে শুধু এটুকুনি বল। ওআরএসে আমরা বাড়িতে নুন চিনির জল কে খেয়েছিস? নুন চিনি একসাথে? নুনের মধ্যে কী থাকে? সোডিয়াম, আর চিনির মধ্যে গ্লুকোজ। তাহলে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, SGLT। সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার অফ ইন্টেস্টাইন। আমি দেখাচ্ছি কী করে মেকানিজম কাজ করে। ফ্যাসিনেটিং মেকানিজম, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, SGLT। কি জানিস? ও জানিস তো, সোডিয়াম গ্লুকোজ জানিস তুই দীপ্ত মনে ছিলিস না তখন। সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, SGLT। হয়েছে? অ্যান্টিপোর্টে বল সময় তো যেটা বলছিলি। সোডিয়াম হাইড্রোজেন, বা এটা সোডিয়াম হাইড্রোজেনের বদলে তুই লেখ ক্যালসিয়াম সোডিয়াম এক্সচেঞ্জার, কারণ সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জারে এনার্জি লাগে। ক্যালসিয়াম সোডিয়াম এক্সচেঞ্জার, এগুলো কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে থাকে না, ভুল করে প্ল্যান্টে লেখিস না, এগুলো প্ল্যান্টের হার্টে থাকে। ঠিক, আমি তোদের হার্ট পড়াবো। দেবজ্যোতি একটা জোক বলেছেন, আমাকে বলেছেও। আচ্ছা যাই হোক, ইউনিপোর্ট, সিমপোর্ট আর অ্যান্টিপোর্ট। ফ্যাসিলিটেড ডিফিউশন হয়ে গেছে, সবাই বুঝতে পারলি তাহলে কেন ফ্যাসিলিটেড হচ্ছে? কারণ ক্যারিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে, এই জন্যই। মুছবো আরে রেডি হওয়ার শোন এদিকে, মুছবো। এবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমি ভাবছি মেকানিজমগুলোকে আরেকবার বলবো না কোনটা? আমার তো এটা পড়ানোই উচিত নেই চ্যাপ্টারে, আমার তো শুরু করাই ওয়াটার রিলেশনশিপ দিয়ে। কী করে বলবো ওগুলো, হার্টের ওগুলো কী করে কাজ করে বলবো একটুখানি, নাকি বলবো না? যা ইচ্ছে, কী মনে হয় বলবো? দেখি যদি ইচ্ছা হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ মানে এনার্জি লাগবে, অ্যাক্টিভ মানে এনার্জি লাগবে। আচ্ছা ডাউনহিল না আপহিল? ক্যারিয়ার মেডিয়েটেড অর নট? হ্যাঁ, র্যান্ডম অর ম্যানার? ফাস্ট অর স্লো? তো সবই তো জানিস, কি আমাকে বলতে বলছিস?
দেখ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমাদের বডিতে দু রকমের হয়। কী কী রে দু রকমের কী কী অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এগুলো যে না বুঝবে এই চ্যাপ্টারে, ভাবিস না এই চ্যাপ্টারে নেই বলে নেই, যে না বুঝবে এই চ্যাপ্টারে সে মোটামুটি ডাইজেস্টিভ সিস্টেমে মোটামুটি এক কোণায় বসে থাকিস। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তার মানেটা কি দেখ, আগে এক্সাম্পলটা লেখ, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। আচ্ছা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের তলায় লিখছিস তো এগুলা? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি লেখ, তোর মানে ডাইরেক্ট এনার্জি ইনভলভড। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে তো ডাইরেক্ট এনার্জি ইনভলভড, ব্র্যাকেটে লিখ ডাইরেক্ট এনার্জি ইনভলভড। আমি বোঝালেই বুঝতে পারবি, ডাইরেক্ট এনার্জি ইনভলভড ব্র্যাকেটে লিখে দে, ডাইরেক্ট এনার্জি ইনভলভড লিখেছিস। এবার একটা ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে লেখ ইনডাইরেক্টলি এনার্জি ইনভলভড। কীভাবে আমি সেটা বোঝাচ্ছি। আকাশ বুঝতে পারছিস না, লিখতে পারছিস না? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা বুঝবো। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস হেডিং দে। এগুলো কিন্তু প্ল্যান্টের দেহের ক্ষেত্রে না, হিউম্যান বডির ক্ষেত্রে বলছি আমি। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস হেডিং দে। কী করে বডিতে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কাজ করে? সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, দেখ ফ্যাসিনেটিং লাগবে যারা জানিস না। কারা জানিস না এটা? কারা জানিস? কারা জানিস? জানিস কারা? ভালোভাবে জানিস কারা? তোরা তো হাত তোলাই উচিত। দেখ এটা একটা সেল, এটা হচ্ছে সেলের বাইরে ইন্টারস্টিশিয়াল স্পেস। সবসময় এটুকুনি মনে রাখবি, সেল ইজ দ্য ব্যাগস অফ পটাশিয়াম। সেলের মধ্যে পটাশিয়াম ভর্তি আছে, ওকে, আর সেলের বাইরে সোডিয়াম ভর্তি থাকে। এইটুকুনি বুঝে গেলি, গল্প শেষ হয়ে গেল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে এবারে বোঝাবো মেন জিনিসটা। তাহলে সেলের মধ্যে কে থাকে সবচেয়ে বেশি, আর বাইরে সোডিয়াম। এবার দেখ এটা একটা ক্যারিয়ার। এবার দেখ সোডিয়াম সেলের ভিতর যদি আরও পটাশিয়াম বাড়াতে হয় তাহলে পটাশিয়ামকে বাইরে থেকে ভিতরে ঢোকাতে হবে, তাই তো? মানে আরও আমি সেলের ভেতর পটাশিয়াম বাড়াবো, ওকে। আর যদি মনে কর সোডিয়াম সেলের বাইরে বাড়াতে হয় তাহলে আরও সোডিয়ামকে আমি সেলের ভিতর থেকে বাইরে পাঠাবো, তাই তো? দেখ সেলের ভিতরে পটাশিয়াম আছে মানে এটা নয় যে সেলের বাইরে পটাশিয়াম একদম নেই, এটা নয়। দ্য ইন্টারসেলুলার লিখতে হবে না তোদের, ইন্টারসেলুলার পটাশিয়াম সোডিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে ইন্টারসেলুলার মানে সেলের ভিতরে সোডিয়াম কনসেন্ট্রেশন থাকে 5, আর সেলের বাইরে সোডিয়াম কনসেন্ট্রেশন থাকে 150, ওকে। লিখতে হবে না তোদের। তার মানে দেখ সেলের বাইরে সোডিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে বেশি থাকে, আর সেলের ভিতরে কম থাকে মানে তো এটা নয় কিচ্ছু নেই, থাকে অল্প পরিমাণ থাকে। তার মানে যদি এই পাম্পটাকে সেলের বাইরে সোডিয়াম পাঠাতে হয় তাহলে সোডিয়ামকে কোথা থেকে কোথায় পাঠাচ্ছে? সোডিয়ামকে সোডিয়ামের লোয়ার কনসেন্ট্রেশন থেকে সোডিয়ামের হায়ার কনসেন্ট্রেশনে পাঠাচ্ছে, তাই তো? তাহলে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে পাঠাচ্ছে, মানে জলকে আমি নিচ থেকে ওপরে তুলছি, তাহলে এনার্জি লাগবে কি লাগবে না? ঠিক সেরকমভাবে পটাশিয়ামকে আমি ভেতরে ঢোকাচ্ছি, পটাশিয়ামের কম ঘনত্ব থেকে পটাশিয়ামের বেশি ঘনত্বতে পাঠাচ্ছি, তার মানে এনার্জি লাগবে। তাহলে এই প্রসেস একটা অ্যাক্টিভ প্রসেস, কারণ এই প্রসেসটা এনার্জি লাগবে। এনার্জি কে দেয়? এনার্জি দেয় তো এটিপি। একটা এটিপি ভেঙে কী তৈরি হয়? এডিপি তৈরি হয়। এর ফলে যে এনার্জিটা পায় এই এনার্জিটা দিয়েই সেলের ভিতর থেকে একটা সোডিয়াম বাইরে পাঠিয়ে, একটা না, এখানে 3Na+, 2K+, 3টে সোডিয়ামকে বাইরে পাঠায়, তার বদলে 2টো সোডিয়ামকে ভেতরে ঢোকায়। এইটুকুনি বুঝলি কি বুঝলি না? তো লিখবি না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা ওদের জন্য, হ্যাঁ তো লিখিয়েছিলাম, তাহলে এইটুকুনি বুঝবো। আচ্ছা
তুই যখন বুঝেছিস তাহলে নিজে লেখ, যে বোঝে সে অপরকে বোঝাতে পারে। আমি বুঝে দেবো। বুঝিস? তাহলে এর ফলে ভিতরে কার কনসেন্ট্রেশন আরও বেড়ে গেল, আর বাইরে কার কনসেন্ট্রেশন বেড়ে গেল? Na+। তাহলে এটা একটা অ্যাক্টিভ প্রসেস হলো। আর এনার্জিটা ডাইরেক্ট সোডিয়াম আর পটাশিয়ামকে ঘনত্ব বাড়ানো কমানোর জন্যই তো ইউজ হলো, কারণ এনার্জিটা ডাইরেক্টলি ইউজ হলো। এই জন্য বললাম যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দ্য এনার্জি ডাইরেক্টলি ইনভলভস। ওকে, এবার দেখ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কী হয়। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হেডিং দিয়েছিস? বোঝ, ভাব, আমাদের এই ঘরটা যেটা এটা হচ্ছে তোর স্মল ইন্টেস্টাইন। আমাদের স্মল ইন্টেস্টাইনের ওয়াল, মানে এটা আমাদের স্মল ইন্টেস্টাইনের দেওয়াল, এটা, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইনের ওদিকে আছে স্মল ইন্টেস্টাইনের গহ্বর, লিউমেন। এটা লিউমেন মানে বুঝিস তো? তোরা বুঝতে পারছিস কি পারছিস না? কোনো রেসপন্স পাচ্ছি না, তার মানে বুঝতে পারছিস না। খাবারটা খেলাম, ভিতরে ঢুকলো, আর তোরা পড়িস নি মানুষের মুখ থাকে এরকম তোর। আস্তে আস্তে ছবিটা কত চেনা চেনা লাগছে। আরে যেইটুকুনি ওটুকুনি আমি এইভাবে আঁকছি, বুঝতে পারছিস না? অসুবিধা আছে, আমি এইভাবে আঁকছি নাকি? এটা কি বলতো? ক্লাস 8 থেকে পড়ে আসছিস, না বলতে পারলে আমার কিছু করার নেই। কি এটা স্মল ইন্টেস্টাইন তো? এবার এই স্মল ইন্টেস্টাইনের ভেতরে কী আছে একটা? আরে ভেতরে কী আছে? লিউমেন আছে, গহ্বর আছে, এটা ফাঁকা তো, এটা তো একটা ফাঁপা জিনিস। এবার এইটা তো বডির ভিতরে আছে, এবার এটাকে চারপাশ দিয়ে আবৃত করে কে থাকে? ব্লাড ভেসেল থাকবে নিশ্চয়ই, চারপাশ দিয়ে আবৃত করে নিশ্চয়ই ব্লাড ভেসেল থাকবে। এভাবে তো ছোটোবেলায় সব থাকে না, ব্লাড ভেসেল থাকবে তো। এবার ওই গহ্বরটা এঁকেছি, এটা ওই স্মল ইন্টেস্টাইনটাকে কেটে স্মল ইন্টেস্টাইনের দেওয়াল এটা, আর যেই ব্লাড ভেসেলগুলো আবৃত করা আছে এই ব্লাড ভেসেল এটা। বুঝতে পেরেছিস? এবার তো মাথা নাড়া। হ্যাঁ এবার এই ঘরটা দিয়ে এবার দেখাচ্ছি, বোঝাচ্ছি। দেখ যখন পেট খারাপ হয়, যখন দেখবি পেট খারাপ হয়, তখন বলে দেখবি কী খেতে বলে না, তখন নুন চিনির জল খেতে বলে। নুন চিনির জলে কী থাকে? অ্যাকচুয়ালি তখন বডিতে গ্লুকোজ কমে যায়। তো কি ঘুম পাচ্ছে? বডিতে তখন কি কমে যায়? ইয়েস, নুন চিনির জলে কে থাকে? সোডিয়াম আর গ্লুকোজ থাকে। এবার সোডিয়াম গ্লুকোজটাকে কোথায় আনতে হবে? এটা তো লিউমেন, একটা রেসপন্স কর, নাহলে তো হিউম্যান ফিজিওলজি তোরা চুপচাপ বসে থাকবি। এটা ইন্টেস্টাইন ওয়াল, এটা হচ্ছে কি? ব্লাড ভেসেল, ঠিক আছে।
এবার এই গ্লুকোজটা কোথায় কমে গেছে? কোথায় কমে গেছে? বডির ব্লাডে কমে গেছে, ব্লাডে কমে গেছে। তাহলে গ্লুকোজটাকে কোথায় আনতে হবে? ব্লাডে আনতে হবে। কী করে এই বডি কী করে গ্লুকোজটাকে ব্লাডে আনবে? এটা হচ্ছে আসল কাজ। এইখানে এটাকে লিউমেন আর এটা ইন্টেস্টাইন ওয়াল, এর ভিতরে একটা ট্রান্সপোর্টার থাকে, এটার নাম হচ্ছে SGLT। SGLT ফুল ফর্ম মানে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। এবার দেখ এইখানে থাকে, আগে ছবিটা আঁক তাহলে বোঝাচ্ছি। এখানে থাকে গ্লুট, এখানে থাকে সোডিয়াম পটাশিয়াম ATPase। তাতেই ছবিটা আঁক, ফার্স্ট ছবি আঁকি, ফার্স্ট। এই আমি লাস্ট বোঝাচ্ছি এই কী করে বডিতে ORS খেলে কী করে বডিতে চলে যায়। পিসটা উল্টেছিস কেন? পিসটা উল্টে তো সবাই বলতে পারে, পিসটা না উল্টে বল। ফার্স্ট আঁকবি, ফার্স্ট আঁকবি। আমি আজকে ওয়াটার পোটেনশিয়াল পড়াবো কিন্তু। কটা কথা শেষ হলো রে এতক্ষণে, এতদিনে? স্নেহার তো মনে হয় 3-4টা শেষ হয়ে গেছে। বাচ্চাগুলোর বায়োমলিকিউলস একটা কথা শেষ। হয়েছে? বলবো বললাম। দেখ সোডিয়াম পটাশিয়াম ATPase যেটা, আচ্ছা তাহলে এটা সেলের ভিতর, অ্যাম আই রাইট অর রং? রাইট। দেখ সোডিয়ামকে যদি, এটা সেলের ভিতর, এটা সেলের ভিতর, এটা সেলের বাইরে, সেলের বাইরে কে আছে? দেখ এটা SGLT যেটা, সেটা একা একা গ্লুকোজকে ভিতরে ঢোকাতে পারবে না, ওর ক্ষমতাই নেই। ও যদি SGLT বলছে যে আমি গ্লুকোজকে তখনই ভেতরে ঢোকাবো যখন সোডিয়াম আর গ্লুকোজ একসঙ্গে ঢুকবে, বুঝতে পারলি? এবার সোডিয়াম বলছে যে আমি কেন ভিতরে ঢুকবো, সোডিয়াম বলছে যে আমি কেন ভিতরে ঢুকবো, আমার কী কারণে আমি ভিতরে ঢুকবো, আমার ভিতরে ঢোকার রিজনটা কী। তখন কী করলো? সোডিয়াম পটাশিয়াম ATPase কাজটা করলো। সোডিয়াম পটাশিয়াম এটা সেলের ভিতর, সোডিয়াম পটাশিয়াম ATPase সেলের বাইরে কাকে বার করলো? সোডিয়ামকে বার করলো। আর ভেতরে কাকে ঢোকালো? এখানে একটা কে খরচা হলো? তাহলে এবার সেলের ভিতর তো, এটা সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কী হলো? এখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন নর্মাল ডিফিউশন প্রসেসের মধ্যে আসতে পারবে। তাহলে এখান থেকে যদি এবার সোডিয়াম বলছে আমি তো ওর ভিতরে ঢুকতে পারবো, কোনো চাপ নেই। তাহলে একসঙ্গে কেন যাবো? গ্লুকোজকে নিয়েই ভিতরে ঢুকি। তাহলে সোডিয়াম আর গ্লুকোজ একসঙ্গে ভিতরে ঢুকে গেলো, এখানে গ্লুকোজ চলে আসলো গ্লুকোজ চলে। এবার এখানে কে বসে আছে আমাদের? গ্লুকোজ দিয়ে চুপচাপ ব্লাডের মধ্যে ঢুকে চলে আসলো, হয়ে গেল। আবার এই সোডিয়াম এখানে আবার বেড়ে গেলো, আবার সোডিয়াম পটাশিয়াম ATPase কাজ করে সোডিয়ামে কমালো, আবার ঢুকলো, আবার বেরোলো। নিজে বুঝলে না দেখে লিখবি, আমি তার দেখতে দেবো না। নিজে যদি বুঝিস তাহলে না দেখে লিখবি, নাহলে আমি আবার বোঝাবো। পড়া বুঝে কর। দীপ বুঝেছিস তো? তো শ্যামলকে একটু দেখ ঠিকঠাক করছে না কেউ। আমি বোর্ড দেখতে দেবো না, অবশ্যই দেবোই না বোর্ড দেখতে। ভুল লিখবি, আমার কোনো যায় আসে না। ভুল লিখবি, ভুল তাহলে যা খুশি লিখে নে বোর্ডের মধ্যে।
দেখ দেখ কেকে ছড়িয়ে নিয়েছিস, একটু দেখে নে। মাখিয়ে টাকিয়ে নিয়েছিস কেকে? ঢুকেছে ব্লাডে, গ্লুকোজ ঢুকেছে? তাহলে দেখ এবার আমাদের কাজটা কী ছিল? গ্লুকোজকে ব্লাডে ঢোকানো। এনার্জিটা কোথায় ইউজ হলো? এখানে। তো এনার্জিটা কি ডাইরেক্ট এটা ঢোকানোর জন্য ইউজ হলো? তাহলে প্রাইমারিলি তো ইউজ হয়নি। তাই জন্য এটাকে বলছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ কেন বলছি? কারণ এনার্জি ইউজ হয়েছে। বুঝেছিস? এই ডিফিউশনটা ক্যারিয়ারের মাধ্যমে হয়েছে না ক্যারিয়ার ছাড়া? তাহলে এই শুধু যদি এইটুকুনি বলি, তাহলে শুধু এইটুকুনি কী ডিফিউশন? ফ্যাসিলিটেটেড। শুধু যদি এইটুকুনি বলি কী ডিফিউশন? আর যদি টোটালটাকে বলি শুধু এইটুকুনি কি অ্যাক্টিভ? বুঝেছিস? মনে থাকবে শুধু এইটুকুনিকে বলি সেকেন্ডারি, শুধু এইটুকুনিকে বলি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, শুধু এইটুকুনি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, শুধু এইটুকুনি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, টোটালটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মেডিকেলের ফার্স্ট ইয়ারে যাবি, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে করে তো ফার্স্ট সেমেস্টারে মাথা খাবে। ম্যাম স্যার দেখা হলে জিজ্ঞাসা করবে, এই বলো তো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হয়েছে 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 এখানে আর হার্ট ফেল ওটা বলবো না। ইনহিবিটর অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস লিখে নে, ডিজিটক্সিন। সোডিয়াম পটাশিয়াম এটিপিএসের ইনহিবিটর ডিজিটক্সিন। ডিজিটক্সিন হার্টের জন্য লাগে, যাদের হার্ট। ডিজিটালিস একই ব্যাপার, ডিজিটালিস, ডিজিটক্সিন, ওয়াবেন।